নগ্ন দেহে বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে শান্তি। চোখের কোণে জমে থাকা জল মোমবাতির আলোয় চকচক করে উঠছে। সাদা বিছানার ওপর রক্তের ছোপ ছোপ দাগ জানান দিচ্ছে কিছুক্ষণ পূর্বে এক পুরুষের শারীরিক চাহিদার নিচে চাপা পড়ে সে তার সতীত্ব হারিয়েছে। সে পুরুষ তখন বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সিগারেট টানতে ব্যস্ত। নির্বিচারে নিজের খায়েশ মিটিয়ে সে অনেক আগে বিছানা ছেড়ে উঠে গেছে। শান্তির চোখের জল মুছিয়ে দেওয়ার সময় নেই তার কাছে। শান্তি আর চোখে তাকালো পুরুষটার প্রশস্ত উন্মুক্ত পিঠ ছাড়া কিছুই দেখতে পায় না। সিগারেটের প্রতিটা টানে নিকোটিনের ধোঁয়া তার চারপাশে ধূসর রঙের এক বলয় সৃষ্টি করেছে। শান্তি তার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। লোকটাকে যত দেখছে তত ঘৃণার বিষে সিক্ত হচ্ছে তার রক্তাক্ত হৃদয়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই বিষাক্ত মুহূর্তগুলো মনে পড়তেই শান্তির ঠোঁট জোড়া ভেদ করে এক অস্ফুট আর্তনাদ বের হয়ে আসে। দু চোখ দিয়ে তখন নোনা জলের স্রোত বয়ে চলছে। গুমড়ে গুমড়ে কান্নার শব্দ কাবিরের কানে এসে পৌঁছলে সে বড় বড় পা ফেলে রুমে প্রবেশ করে। তার হাতে থাকা সে আধ খাওয়া সিগারেট থেকে তখন এক চিকন ধোঁয়া বের হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। কাবিরের আগমনে শান্তি ভয়ে কুঁকড়ে যায়। গায়ের একমাত্র সম্বল চাদরটাকে শক্ত করে ধরে দুর্বল শরীরটাকে টেনে খানিক পিছিয়ে যায়। শান্তির নিজেকে বাঁচানোর এই ব্যর্থ চেষ্টা দেখে কাবির ক্রূর হাসি হাসে। ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বিছানার ওপর পা ভাঁজ করে বসে পড়ে। অগোছালো চুলের আড়াল থেকে শান্তি তার জীবনের সবচেয়ে ঘৃণ্য মানুষটাকে দেখতে পায়। কাবিরের চোখ মুখ শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টি বেশ শান্ত। দেখে বোঝাই যাচ্ছে না একটু আগে সে তার সদ্য বিবাহিত স্ত্রীর ওপর জোর খাটিয়ে তার সতীত্ব হরণ করেছে। আমার থেকে পালানোর চেষ্টা করেছিস? কেন করছিস? জানিস তো এই প্রচেষ্টার কোনো ফল হবে না। আমার থেকে তুই কখনো পালাতে পারবি না। তোকে এই পাষাণের কাছেই বারবার ফিরে আসতে হবে। বেশ হিসিয়ে শান্তির কানের কাছে এসে কথাগুলো বলে কাবির। মুহূর্তেই শান্তির সারা শরীর বেয়ে এক শিহরণ বয়ে যায়। শান্তির দু চোখ আবারও জলে ভিজে যায়। আর্তনাদের স্বরে সে বলে ওঠে, প্লিজ আমাকে যেতে দিন। আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। শান্তির কথা শুনে কাবির জোরে জোরে হাসতে থাকে। তার হাসির শব্দ চার দেওয়ালের মাঝে প্রতিধ্বনিত হয়ে বিকট আকার ধারণ করে পুনরায় শান্তির কাছে ফিরে আসে। কাবির হঠাৎ করে ঠাটে এক থাপ্পড় বসায় শান্তির গালে। তাল সামলাতে না পেরে শান্তি বিছানার উপর উপুড় হয়ে পড়ে যায়। কাবির হাত থেকে সিগারেটের অংশটা ফেলে শান্তির ঘন চুলের গোছা ধরে তাকে টেনে তুলে। চাদরটা সরে গিয়ে শান্তির আবেদনময় অনাব্রত শরীর কাবিরের সামনে দৃশ্যমান হয়। এতে কাবির বাঁকা হাসি দিয়ে বলে, বেশ সুন্দর তোর শরীরখানা। একবার ভোগ করলে বারবার ভোগ করতে মন চায়। আর কি যেন বলেছিলি, যন্ত্রণার কথা? যন্ত্রণা তো সবেমাত্র শুরু হয়েছে। এখনো তো আমার সাথে সারা জীবন কাটানো বাকি। কথা দিচ্ছি প্রতিটা দিন তোকে আমি কোনোদিনও শান্তি পেতে দিব না। চরম যন্ত্রণায় ডুবিয়ে রাখবো তোকে। ঠিক কতটা যন্ত্রণা তুই আমাকে 5টা বছর দিয়েছিলি। কাবির এর হুঙ্কার শুনে শান্তির বুকটা ধক করে ওঠে। নিজের শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে সে সর্বাত্মক চেষ্টা করে নিজেকে কাবিরের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার। কিন্তু তার এই সামান্য শক্তি যেন কাবিরের বিশালাকায় দেহের সামনে কিছুই নয়। মেঝে থেকে প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা হাতে তুলে নেয় সে। সিগারেটের শেষ প্রান্তে তখনও আগুন জ্বলছে। সেটাকে শান্তির বুকের ওপর চেপে ধরতেই শান্তি ভাঙা গলায় চিৎকার করে ওঠে। কিন্তু সেই শব্দ এই রুমের ভেতরে আবদ্ধ থাকে। কাবির বেশ রুক্ষভাবেই শান্তির বুকের উপর একের পর এক দাগ বসিয়ে যাচ্ছে। সে তার মাথাটা শান্তির কাঁধের ওপর রেখে তার কানে হালকা কামড় বসিয়ে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল যখন তুই আমাকে ছেড়ে চলে গেছিলি। আমার ভালোবাসাকে পা দিয়ে পিষে তুই আরেক ছেলের হাত ধরেছিলি। ওই দিন সারা রাত আমার ঘুম হয়নি জানিস। কি ভুল ছিল আমার? তোকে ভালোবেসেছিলাম, এটাই আমার ভুল তো। তাই আজ নিজের ভুল শুধরে নিচ্ছি। তোর এমন অবস্থা করব যে না তুই আমাকে কখনো ভালোবাসতে পারবি, না আমার মনে তোর জন্য ঘৃণা ছাড়া অন্য অনুভূতি জাগ্রত হবে। এই বলে কাবির উঠে দাঁড়ায়। সাথে সাথে পেঁচা কোলে করে শান্তির নগ্ন দেহকেও সাথে নিয়ে বাথরুমের দিকে রওনা দেয়। দরজা খুলে শান্তির ছোটখাটো দেহকে বাথটাবের ঠান্ডা পানির ওপর ছুঁড়ে মেরে কাবির সেখান থেকে বের হয়ে আসে।
শাওয়ারের ঠান্ডা পানির নিচে ভেজা মেঝের ওপর হাঁটু জড়িয়ে বসে আছে শান্তি। ফোঁটা ফোঁটা পানিগুলো তার গা ভিজিয়ে দিচ্ছে। তাও নিজেকে আজ ভীষণ নোংরা লাগছে তার। সে চাইছে ঘষে ঘষে লোকটার সব স্পর্শ গা থেকে মুছে ফেলতে, কিন্তু পারছে না। স্পর্শগুলোর গভীরতা এতটাই যে সেটা আর কখনো মুছে ফেলা সম্ভব নয়। কাবির তার শরীরে নিজের নাম আর চাহিদার সিলমোহর মেরে দিয়েছে। দীর্ঘক্ষণের গোসল শেষে শান্তি গায়ে এক টাওয়াল জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। পা টিপে টিপে দরজার আড়াল থেকে প্রথমে উঁকি দেয়। দেখতে পায় কাবির বিছানার উপর উপর হয়ে শুয়ে আছে। তার উন্মুক্ত পিঠ মোমবাতির আলোয় হলদে রং ধারণ করেছে। শান্তি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রুমে এসে আলমারি থেকে একটা গোলাপি শাড়ি বের করে নেয়। এ সময় কিছু একটা শব্দে কাবিরের ঘুম হালকা হয়ে আসে। পিট পিট করে চারপাশে তাকাতেই নিজের স্ত্রীকে গোলাপি শাড়িতে দেখে তার চোখ থেকে সমস্ত ঘুম সরে গিয়ে এক আলাদা মাদকতা ছেয়ে যায়। শান্তির অতিরিক্ত শুভ্র চামড়ার ওপর গোলাপি শাড়িটা বেশ মানিয়েছে। সেই সাথে মোমবাতির কোমল সোনালি আলোয় তার তীক্ষ্ণ চোখ মুখ আর আবেদনময় শরীর ক্ষণে ক্ষণে নেশাসক্ত করে তুলছে কাবিরকে। সে বিছানা থেকে উঠে ধীর পায়ে শান্তির দিকে এগিয়ে যায়। শান্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এক হাত দিয়ে শান্তির দুহাত আঁকড়ে ধরে তার শরীর থেকে শাড়িটা আলগা করে মেঝেতে ফেলে দেয়। তারপর তার শরীরটাকে আবারও খাটের উপর টেনে ফেলে নিজে তার উপর চড়ে বসে। শান্তি বারবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার চোখের জল কাবিরের পাথর হৃদয়কে টলাতে পারে না। কাবিরের শক্ত শরীরের নিচে সে পিষ্ট হতে থাকে। শান্তির ঘাড়ে মুখ ডুবিয়ে কাবির নেশাক্ত কণ্ঠে বলে, তোর প্রতি আমার সেই ভালোবাসা মায়া কবেই মরে গেছে। এখন যা আছে সব বিষাক্ত অনুভূতি। তাই আমার কাছে কখনো দয়া আশা করবি না শান্তি। তুই এখন আমার কাছে শুধুই প্রতিশোধ আর চাহিদা পূরণের পাত্র মাত্র। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। চারিপাশে অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছেয়ে আছে। রক্তমাখা সেই চাদরটা গায়ে পেঁচিয়ে শান্তি বারান্দায় দাঁড়িয়ে আছে। হালকা বাতাস তার চুল স্পর্শ করছে। চোখ মুখে এক অপার্থিব আরামদায়কতা তৈরি করছে। শান্তি একবার পেছন ফিরে চায়। বিছানার ওপর অন্য পাশে ফিরে থাকা স্বামী নামক লোকটিকে দেখতে পায়, যার জন্য তার মনে সামান্যতম ভালোবাসার অনুভূতি নেই। আছে শুধু একরাশ বিরক্তি আর কর্তব্য। শান্তি ব্যথায় অবশ শরীরটাকে টেনে নিয়ে বাথরুমে যায় ফরজ গোসল সারতে। দরজা বন্ধ করতেই গায়ে চাদরটা মেঝেতে ফেলে দেয়। তারপর বড় বড় চোখ করে তাকায় আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। সারা শরীর জুড়ে তার ক্ষত চিহ্নের ছড়াছড়ি। সবগুলোই কাল তার স্বামী তাকে প্রথম রাতের উপহার হিসেবে দিয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কাটছে বুকের উপর থেকে সিগারেটের দাগগুলো, বেশ খানিকটা গভীর। শান্তি জানে না এই ক্ষতগুলো কোনো দিনও ঠিক হবে কিনা, তবে তার মনের ক্ষত যে কখনো ঠিক হবার নয় সেটা সে ভালোই বুঝতে পারছে। চাদরটা বালতিতে ভিজিয়ে রেখে শান্তি নিজেকে শাওয়ারের ঠান্ডা পানিতে সিক্ত করতে থাকে। বেশ অনেকটা সময় পর শান্তি বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হয়। কাবিরকে তখনও ঘুমাতে দেখে সে যেন হাঁফ ছেড়ে বাঁচে। ড্রেসিং টেবিলের সামনে বসে শান্তি আনমনে ভেজা কোমর সমান চুল ঝাড়তে থাকে। সে খেয়ালও করে না একজোড়া তীক্ষ্ণ চোখ সেই কখন থেকে তার সমস্ত নড়াচড়া পর্যবেক্ষণ করে যাচ্ছে। শান্তি হঠাৎ করে কিছুটা অস্বস্তি অনুভব করলে সে তৎক্ষণাৎ পাশ ফিরে চায়, কিন্তু কাবিরের ঘুমন্ত শরীর ছাড়া আর কিছুই দেখতে পায় না। কাবির ঘুমের ঘোরে এপাশ ফিরে শুয়েছে, তাই পিঠের বদলে এবার তার চোখ মুখ দেখতে পাচ্ছে শান্তি। শ্যামগরনের পুরুষটার চোখ মুখ মন্দ নয়, পুরো ভ্রু যুগল। চোখের পাপড়িগুলো বেশ ঘন, খাড়া নাক আর খয়েরি ঠোঁট। বলতে গেলে একজন বিমান বাহিনীর লেফটেন্যান্টের যেমন হওয়া উচিত, তার প্রতিটা বৈশিষ্ট্যই কাবিরের মধ্যে বিদ্যমান। শান্তি এর আগে কখনো এতটা খেয়াল করেনি। খেয়াল করে তাকায়নি কাবিরের দিকে। এবার ভালো করে দেখতে গিয়ে মনের অজান্তেই শান্তি কাবিরের ওপর একটু ঝুঁকে যায়। কাবিরে এই সুযোগটাকে কাজে লাগাতে ছাড়ে না। শটান করে চোখ খুলে শান্তির হাত ধরে তাকে নিজের ওপর টেনে শুয়ে দেয়। শান্তি যাতে নড়াচড়া না করতে পারে তাই আগে ভাগেই তার কোমরটা বেশ শক্ত করে চেপে ধরে কাবির। কি করছেন, ছাড়ুন, কেউ এসে পড়বে তো। আসুক, দরজা লাগানোই আছে, আসলেও কেউ কিছু দেখতে পাবে না। দোহাই আপনার, এখন কিছু করবেন না প্লিজ।
শরীরে অনেক ব্যথা করছে। শান্তির আর্তনাদ যেন কাবিরের কান অব্দি পৌঁছালো না। সে তো তার স্ত্রীর রূপের নেশায় মত্ত হয়ে আছে। কাবির এবার শান্তিকে বিছানার সাথে চেপে ধরে তার উপর উঠে বসে। এক হাত দিয়ে শান্তির দুহাত জড়ো করে অন্য হাতটা শাড়ির ফাঁক গলে ভেতরে ঢুকিয়ে দেয়। তবে বেশি কিছু করার আগেই দরজায় করাঘাত পড়তে থাকে। কাবির বিরক্তি ভরা মুখ নিয়ে দরজার দিকে চায়। কাবিরকে অন্যমনস্ক হতে দেখে শান্তি এক ধাক্কায় নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। শাড়িটা ঠিক করেই তাড়াতাড়ি করে দরজা খুললে দেখতে পায় বাইরে তার শাশুড়ি মেয়ে একটা শাড়ি আর কিছু গয়না নিয়ে দাঁড়িয়ে আছে। শান্তি মাথার ঘোমটাটা টেনে হাসি হাসি মুখে বলতে শুরু করে, মা, আপনি এত সকালে? কিছু দরকার ছিল? ঘুম ভাঙিয়ে দিয়েছি তোমার মা। আসলে এই শাড়ি আর গয়নাগুলো দিতে এলাম। আজ তো তোমার বউ ভাত, বিকেলে অনেক আত্মীয় স্বজনেরা আসবে, তাই আগে ভাগেই দিয়ে গেলাম এগুলো। পরে সুন্দর করে সেজে নিও, কেউ যেন কোনো খুঁত না ধরতে পারে আমার বৌমার। এই বলে তিনি শান্তির থুতনিতে হাত রাখেন। মাশাল্লাহ, আমার বড় বৌমাটা যেন চাঁদের টুকরা। এ সময় রুমের ভেতর থেকে গায়ে জামাটা পরতে পরতে কাবির শান্তির পেছনে এসে দাঁড়ায়। তারপর বুকে হাত গুজে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বউ ভাত আর যাই করো, আমি কিন্তু এসবে থাকছি না, আগেই বলে দিলাম। ছেলের কথা শুনে কাবিরের মায়ের চক্ষু চড়ক গাছ। বউ ভাতের অনুষ্ঠানে বরই থাকবে না, এমন আবার হয় নাকি? তিনি বাইরে দাঁড়িয়ে একটু ধমকের সুরে বলে উঠলেন, কেন থাকবি না কেন? হেডকোয়ার্টার থেকে আমার ডাক এসেছে, আজই ঢাকায় ফিরতে হবে। কি, আজই? কাল গেলে হয় না? আর বৌভাতের অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে তোকে ছাড়া। আত্মীয় স্বজন কি বলবে যে নতুন বউ শ্বশুর বাড়িতে না থেকে জামাইয়ের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে? তা শান্তি থাকুক না হয় কয়েকটা দিন, আমি সপ্তাহখানেক পরে এসে ওকে নিয়ে যাব না হয়। কাবিরের চলে যাওয়ার এই খবরটা শুনে শান্তি মনে মনে ভীষণই খুশি হয়। অগোচরে একটা দুটো দীর্ঘশ্বাসও ফেলে বোধহয়। কাবির সবটা খেয়াল করে। সে শান্তির দিকে চেয়ে একটু দুষ্টু হাসি দিয়ে বলে, কি শান্তি ডার্লিং, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে না তোমার? আমি জলদি তোমাকে নিয়ে যাব, আর তাও আমাকে মিস করলে ফোন দিও। তোমার সাথে সারা রাত প্রেমালাপ করব। শাশুড়ির সামনে কাবিরের এমন নির্লজ্জ কথা শুনে শান্তি ভীষণই লজ্জা পায়। কান দুটো তার লাল হয়ে যায়। মাথাটা নিচু করে সে তার শাশুড়িকে বলে, মা চলো নিচে যাই। কি নাস্তা বানানো হবে আমাকে বলে দিবেন। এত তাড়াতাড়ি ছেলে আর ছেলের বউয়ের ভাব ভালোবাসা হয়ে যাবে, সেটা কাবিরের মা কল্পনা করেননি। মনে মনে আজ তিনি ভীষণ খুশি। তার এমন ঘাটতারা বদমেজাজি ছেলে নিজের বউয়ের খেয়াল রাখছে, এটা দেখে তিনি খুশি মনে নিচে চলে যান। সারাটা বিকেল ননদ আর দেবরদের সাথে গল্পগুজব করে ভালোই কেটেছে শান্তির। কাবিরের অনেকগুলো চাচা, তাদের ছেলে মেয়ের সংখ্যাও নিতান্ত কম নয়। কাবেরী সবচেয়ে বড়, কিন্তু তার রকচটা স্বভাবের কারণে কোনো ভাই বোনই তার ধারে কাছে ঘেঁষতে চায় না। আজ ভাইয়া ছাড়া বড় ভাবিকে কাছে পেয়ে তারাও ভীষণ খুশি। মেরুন রঙের কাতান শাড়িতে শান্তিককে বেশ মানিয়েছে। হালকা সাজেও তাকে ঠিক অপ্সরার মতো লাগছে। বউ ভাত যারা যারা এসেছেন তারা এক কথায় স্বীকার করেছেন এই বাড়ির বড় বউটা একেবারে চাঁদের মতোই সুন্দর। বাড়ি ভর্তি অতিথিদের আপ্যায়ন শেষে শান্তি ক্লান্ত শরীর নিয়ে রুমে ফিরে আসে। আজ তার মনে বিন্দুমাত্র ভয় নেই, কারণ ত্রাস সৃষ্টিকারী লোকটা দুপুরে খেয়েই চলে গেছে ঢাকায়। শান্তি মিষ্টি কণ্ঠে গুনগুন করতে করতে নিজের রুমে পা রাখে। অস্বাভাবিক ঠান্ডা মেঝের স্পর্শ পেতেই এক অজানা শিহরণ বয়ে যায় শান্তির সারা শরীরে। ঘরটা ভীষণই অন্ধকার। সারা বাড়িতে আলোর ছড়াছড়ি, অথচ এই ঘরেই রাজ্যের অন্ধকার চেয়ে আছে। কিন্তু শান্তি স্পষ্ট মনে আছে সে বাতি না নিভিয়ে রুম থেকে বের হয়েছিল। শান্তি ধীর পায়ে রুমে ঢুকে দেয়াল ধরে ধরে সুইচের কাছে যায়। সুইচ অন করতেই শান্তি যা দেখতে পায় তাতে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। বিছানার ওপর বেশ রাগী ভঙ্গিতে বসে আছে শাহরিয়ার দেওয়ান কাবির। রক্তলাল চোখ দুটো যেন কোটর থেকে এক্ষুনি বেরিয়ে আসবে তার। কাবিরের এমন ভয়ানক রূপ দেখে শান্তির গলাটা শুকিয়ে যায়। কাপা কাপা গলায় সে বলে ওঠে, আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো চলে গেছিলেন। কাবির বাজ পাখি দৃষ্টিতে একবার শান্তিকে আপাদমস্তক দেখে, তারপর ধীর পায়ে তার কাছে এগিয়ে শক্ত করে শান্তির এক হাত মুঠোয় নিয়ে পিছমরা করে শান্তিকে দেওয়ালের বিপরীতে চেপে ধরে। আমি চলে গেলেই তো তোর শান্তি, ইচ্ছে মতো ছেলেদের সাথে বেলাল্লাপনা করতে পারবি।
রূপ দেখিয়ে তাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিতে পারবি, তাই না? ব্যথায় শান্তির চোখ থেকে পানি ঝরতে থাকে। নিজের চরিত্র সম্পর্কে এত বড় অপবাদ যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। কি বলছেন এসব আপনি? কি বলছি বুঝিস না? বাংলা বুঝিস না তুই? ওই ছেলেগুলোর সাথে হাসাহাসি রঙ্গতামাশা করে ঘরে এসেছিস, ভেবেছিস আমি জানতে পারবো না? মুখ সামলে কথা বলুন কাবির। আমি কিছু বলি না দেখে ভাববেন না আমি আপনার সব অত্যাচার মুখ বুজে সহ্য করব। বিয়ে করেছেন, আমাকে কিনে নেননি। কাবির এবার হাত ছেড়ে শান্তির মুখ চেপে ধরে। তারপর দাঁত কিরমির করে বলে, বাহ, একদিনই এত বুলি ফুটেছে মুখে। আমার মুখের ওপর কথা বলছিস তুই? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। পরপুরুষের সাথে ঢলাঢলি বের করছি, এই বলে শান্তিকে কাবির বিছানার ওপর ছুঁড়ে মারে। খাটের কাঠের সাথে লেগে শান্তি মাথায় ব্যথা পায়, কিন্তু কাবিরের সেদিকে খেয়াল নেই। সে এখন আদিম নেশায় মত্ত। গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে সে শান্তির ওপর উঠে বসে। একটানে গায়ের শাড়িটা খুলে ফেলে শান্তির নগ্ন শরীরের ওপর অধিকার ফলাতে থাকে, কালকের চেয়ে অধিক হিংস্রভাবে। নির্দয়তার স্পর্শ যেন শান্তির শরীরের সমস্ত শক্তিটুকু কেড়ে নেয়। প্রতিবাদ করার সামর্থ্য, ইচ্ছা সবই যেন হারিয়ে যেতে থাকে তার স্বামীর জোরপূর্বক চাহিদার কাছে। তোকে কষ্ট দেওয়ার প্রতিটা মুহূর্ত আমি এনজয় করি, তাই চলে গিয়েও যেতে পারিনি। তোকে এই এক সপ্তাহ কি করে শান্তিতে রাখি বল? নিজের সাথে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, যে যাই হয়ে যাক, তোর জীবনে যন্ত্রণা আমি একটুও কমতে দিব না। আর তোর জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা কি জানিস? আমি, এই শাহরিয়ার দেওয়ান কাবির। পরের দিন খুব ভোর থাকতে কাবিরের শান্তি বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। শান্তিরও কলেজ খোলা হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, তাই এবার কাবিরের প্রস্তাবে না করার সুযোগ পেল না। কিন্তু এই পাষাণ লোকটার সাথে এতটা পথ পাড়ি দিতে হবে, এটা ভেবেই শান্তির গলা শুকিয়ে আসছে ভয়ে। রাস্তায় যদি তাকে গাড়ি চাপা দিয়ে জানে মেরে ফেলে, লোকটার মতিগতির কোনো নিশ্চয়তা নেই। আয়নার সামনে বসে চুল আঁচড়াতে গিয়ে আনমনে কথাগুলো ভাবছিল শান্তি। তার ঠিক পেছনে যে কাবির অনেকক্ষণ ধরে তার দিকে ঠায় তাকিয়ে আছে, শান্তি সেটা টেরও পায়নি। চুলগুলো খোপা করে মাথায় একটা ওড়না পেঁচিয়ে নেয় সে। ওড়নার বাড়তি অংশটা বুকের ওপর ঝুলে আছে। কাবির এসব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। শান্তি পেছন ফিরতেই কাবিরকে দেখতে পায়। সাদা পায়জামা, পাঞ্জাবির ওপর কালো রঙের চাদর, হাতা দুটো কোণে পর্যন্ত গোটানো। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা, বেশ সুপুরুষ লাগছে। কিন্তু আর কোনো কিছুই যেন শান্তিকে আকর্ষিত করতে পারে না। শান্তি ব্যাগটা হাতে নিয়ে কাবিরের কাছে গিয়ে মাথাটা নিচু করে বলে, চলুন। শান্তির এমন নির্দয়তায় কাবির আশাহত হয়। সে ভেবেছিল আজ কিছুক্ষণের জন্য হলেও শান্তি তার দিকে স্থির দৃষ্টিতে একটু তাকাবে, কিন্তু তা সে না করে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। কাবিরের রাগ হয়। সে রাগ দমাতে না পেরে শান্তির হাত চেপে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। কেবল শ্বাসের নিচে বলে ওঠে, আমাকে ভালো লাগবে কেন? ভালো লাগবে তো পরপুরুষকে, নটির বাচ্চা। কাবির জিপে উঠে গাড়ি স্টার্ট দেয়। শান্তির বুকটা ধক করে ওঠে। চারপাশের অন্ধকার তখনও ঠিকমতো কাটেনি, কুয়াশাও আছে বেশ। আরেকটু পর বের হলে কি ক্ষতি হতো? মনে মনে আয়াতুল কুরসি পড়ে শান্তি নিজের বুকে ফু দেয়। চট্টগ্রামের পাহাড়ের পাশ ধরে চলা রাস্তার ওপর দিয়ে আপন গতিতে কাবিরের জিপ চলছে। রাস্তায় তেমন কোনো যানবাহন চোখে পড়ছে না শান্তির, কেমন পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাটিগুলো বেশ অন্যরকম। কয়েকটা টিলার ওপর বসত বাড়িও রয়েছে। শান্তি ভেবে পায় না পানি, বিদ্যুৎহীন অমন খাড়া জায়গায় মানুষ থাকে কিভাবে। শান্তি বিস্ময়কর চোখে চারপাশ অবলোকন করছিল। ঠিক তখনই কাবির গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। হঠাৎ তার এমন কর্মে শান্তি ভরকে যায়। অবাক চোখে তার দিকে তাকায় এক মুহূর্ত। এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? আস্তে চালান, পরে যাব তো। কাবির শান্তির কথায় কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ এইভাবে গাড়ি চালিয়ে এক টিলার নিচে গাড়িটা দাঁড়া করায়। তারপর জিপ থেকে এক লাফে নেমে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নেয়। সিগারেটের প্রতিটা টানে হু হু করে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। শান্তি জলদি ওড়না দিয়ে নিজের নাক চেপে ধরে। ছোট থেকে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। বিষয়টা কাবিরের অজানা নয়, তাই হয়তো বেশি করে এসব করছে। আপনার সিগারেট টানা শেষ হলে গাড়িটা ছাড়বেন প্লিজ। আমার খুব ঘুম পাচ্ছে, বাসায় গিয়ে একটু ঘুমাবো। শান্তির ক্ষীণ কণ্ঠ কানে এলে কাবির পেছন ফিরে তার মুখের ধোঁয়া শান্তির মুখের ওপর ছেড়ে দেয়। শান্তি কাশতে থাকে।
কাবের একটু ক্রূর হাসি হাসে, তাকে বলে, বাড়ি ফেরার এত তাড়া কিসের? শুধু কি ঘুমের জন্য, নাকি আমার আদর পাওয়ার জন্য? তর সইছে না, কোনটা? শান্তি এবার বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু কাবির সাথে সাথে তার শক্ত আঙুল দিয়ে শান্তির মুখটা চেপে ধরে। রাগ দেখাচ্ছিস কাকে? ভালোবেসে তোকে বিয়ে করিনি যে তোর অবজ্ঞায় মেনে নিব। আমি যা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করবি। বেশি তিরিং বিরিং করলে সোজা ঘাটটা ধরে বাসা থেকে বের করে দিব। তারপর তোকে তোর কোন নাগর বাড়িতে তোলে আমিও দেখব। শান্তি কোনো উত্তর দেয় না, কেবল ছল ছল চোখে একবার কাবিরের দিকে তাকায়। পর মুহূর্তে চোখ নামিয়ে ফেলে। যে তার চোখের জলের মূল্য দিতে জানে না, তার জন্য শুধু চোখের জল ফেলে লাভ কি? তার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়, এতে শাস্তি একটু হলেও কম হবে। কাবির শান্তিকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে। আবারও গাড়ি চালানো শুরু করে, তবে আগের বারের মতো অত ধীর গতিতে নয়, যাতে শান্তি চাইলেও দুচোখের পাতা এক করতে না পারে। কোয়ার্টারে যখন তারা পৌঁছেছে, তখন সময়টা দুপুর গড়িয়ে বিকেল। এত লম্বা জার্নি করার অভ্যাস শান্তির কোনো কালেই ছিল না, তাই আজ তার শরীর একেবারেই ভেঙে পড়েছে। পাটা মাটিতে রাখতেই যেন তার পুরো পৃথিবী ঘুরতে শুরু করেছে। তবুও টলতে টলতে সে কাবিরের পিছন পিছন যাচ্ছে। দুজনের মাঝে দূরত্ব বেশ খানিকটা। সিঁড়ির কাছে আসতেই শান্তি দেখতে পায় কাবিরের সাথে পাইলটের ইউনিফর্ম পরিহিত এক লোকের কথা হচ্ছে। শান্তি এসবের মধ্যে থাকতে চায় না, বিধায় সে একটু দূরেই দাঁড়িয়ে থাকে। লোকটা কাবিরের পেছনে শাড়ি পরা শান্তিকে দেখতে পায়। ভ্রু উঁচিয়ে সে কাবিরকে প্রশ্ন করে, উনি কি আমাদের ভাবি? কাবির পেছন ফিরে একগাল হেসে বলে, না, উনি আমার মেইড। ভালো কাজ জানে দেখে মা জোর করে আমার সাথে পাঠিয়ে দিয়েছেন। জানোই তো আমি বেশ অগোছালো মানুষ। ওয়ার্কিং আওয়ারেও এসে আমার ঘর গুছিয়ে কাজকর্ম সেরে যাবে, এতটুকুই। কি দেখে মনে হলো ও আমার স্ত্রী? আমি অ্যাটলিস্ট এর চেয়ে ভালো বউ ডিজার্ভ করি বলে তোমার মনে হয় না? কাবিরের বলা কঠোর কথাগুলো শান্তির কানের পর্দায় ধাক্কা খায়। হাতে থাকা কাপড়ের ব্যাগটা নিজের অজান্তেই পড়ে যায়। শান্তির পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। সে যা শুনেছে সেটা সত্যি, নাকি এতদিনের জন্য ঘটনাগুলো সত্যি? শান্তি অভিমানী দৃষ্টিতে কাবিরের দিকে চায়, যে খুব নির্লিপ্তভাবে সামনের লোকটার সাথে হাসি মুখে কথা বলছে। একবার তাকিয়ে শান্তি তার দৃষ্টি ফিরিয়ে নেয়। নিজের স্ত্রীকে যে অন্য মানুষের সামনে কাজের লোক হিসেবে পরিচয় দেয়, আর যাই হোক, তার দিকে তাকানো রুচি হয় না শান্তির। মাথাটা নিচু করে ভেজা চোখ দুটো থেকে পানি ফেলে। ভেতরে জ্বালাময় আবেগকে নিয়ন্ত্রণ করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। লোকটা চলে যেতেই কাবির আর চোখে শান্তির দিকে তাকায়। বিষাদময়তা তার চেহারা ছাপিয়ে বেরিয়ে আসছে। সে ইচ্ছে করে শান্তিকে শুনিয়ে শুনিয়ে একথা বলেছে, উদ্দেশ্য একটাই, তাকে কষ্ট দেওয়া। নিঃসঙ্গতার দুঃখের সাগরে ভাসতে ভাসতে শান্তির মনে যখন এক প্রকার হাহাকার সৃষ্টি হবে, আর সে তার কাছে একটু ভালোবাসার জন্য ছুটে আসবে, ঠিক তখনই কাবির তাকে গ্রহণ করবে, এমনই এক প্রয়াস কাবিরের মনে। কিন্তু সে জানে না তার অর্ধাঙ্গিনীকে শাস্তি দিতে গিয়ে সে তার মনে কতটা ঘৃণার জন্ম দিচ্ছে। কাবির শান্তির হাত চেপে ধরলে শান্তি তৎক্ষণাৎ ঝাপটা মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়। অবাধ্যতার জন্য রাগে চোখে শান্তির দিকে তাকালে তার অভিযোগ ভরা দৃষ্টি কাবিরের মনে অনুশোচনার সৃষ্টি করে। সে বুঝতে পারে রাগের মাথায় কাজটা সে ভালো করেনি, তাই কিছু না বলে পায়জামার পকেটে হাত গুজে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দেয়। রাত হয়েছে। চারিদিকে নিস্তব্ধ অন্ধকারের সাথে সাথে কাবিরের মনেও আদিম চাহিদা বাড়তে থাকে। বেডরুমের শুভ্র বিছানার উপর বসে সে শান্তির আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। সবকিছু গোছগাছ করে শান্তির আসতে একটু দেরি হয়। এদিকে কাবিরের মেজাজ তখন তুঙ্গে। ছোট থেকে অপেক্ষা বিষয়টা তার ভীষণই অপ্রিয়। বিশেষ করে অধিকার ফলাতে সে অপেক্ষা করতে পছন্দ করে না। শান্তি রুমে পা রাখতেই কাবির বিছানার উপর থেকে নেমে রুমের লাইট অফ করে দেয়। তখন মিটমিটে ডিম লাইটের আবছা আলোয় সারা ঘর দৃশ্যমান। শান্তি কাবিরের দিকে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে আলমারি থেকে একটা চাদর আর বালিশ বের করে। শান্তির এই উপেক্ষা কাবিরের রাগ আরো বাড়িয়ে দেয়। সে তৎক্ষণাৎ শান্তির কোমর চেপে ধরে দাঁত কিরমির করে বলে, চাদর আর বালিশ বের করেছিস কেন? অন্য ঘরে কি তোর নাগর আছে যে তাকে সেখানে শুতে দিবি? এগুলো আমার শোয়ার জন্য। সবসময় অন্যের খেদমত খাটবো এমন ধারণা কেন আপনার? তোর শোয়ার জন্য মানে? বিছানায় কি বালিশ নেই, নাকি আমাকে কাজ দেখাচ্ছিস?
তোকে আমি সারাদিন কাজ করিয়ে খাটিয়ে মারি এটাই প্রমাণ করতে চাচ্ছিস? কোনো কিছু দেখানোর কিংবা প্রমাণ করার অধিকার আমার নেই। সেসব তো বাসার মালিকের কাজ। আপনি মালিক আর আমি কাজের লোক। আপনার পাশে কি আমাকে শোভা পায়? দুজনে একই বিছানায় শুলে যা আপনার আর আমার পদমর্যাদা একই হয়ে যাবে। শান্তির কথা শুনে কাবির বিস্ময়ে ফেটে পড়ে। তার বলা কথার জের যে এতখানি দাগ কাটবে শান্তির মনে, কাবির তা ভাবেনি। নিভু নিভু চোখে তেজও কমেছে। আপনা আপনি কাবির শান্তির কোমর থেকে হাত সরিয়ে নেয়। ওহ, বিকালের কথা টেনে কথা শোনাচ্ছিস? আমার ভুল হয়েছে। সত্যি বলতে, তুই আমার কাজের লোক না, বরং আমার কেনা দাসী। 10 লাখ টাকার বিনিময়ে তোকে তোর ভাই আমার কাছে বেচে দিয়েছে। এখন মনিবরা তাদের দাসীর সাথে ঠিক কি করে সেটা তোকে নিশ্চয় বলে বোঝাতে হবে না। কাবিরের বলা একটা কথাও শান্তির অজানা নয়। সত্যি তার ভাই 10 লাখ টাকার বিনিময়ে তাকে কাবিরের হাতে তুলে দিয়েছে। তার চোখে তার ভাই কাবিরের চেয়ে কম অপরাধী নয়। তবু স্বামীর মুখে ভাইয়ের নিন্দা তার মোটো সহ্য হলো না। হাতের বালিশ আর চাদরটা মেঝের ওপর ছুরি দিয়ে নিজের গায়ের শাড়িটা খুলতে খুলতে সে বলে, ভোগ করতে চান আগে বললেই হতো, এত কথার তো কোনো দরকার ছিল না। কাবির আর চোখে শান্তির আবেদনময় শরীরের দিকে তাকায়। পুরো শাড়িটা বর্তমানে মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে। সে শাড়িটা তুলে শান্তির গায়ে জড়িয়ে দিয়ে বলে, আজ আমার কাজের লোক হয়েই থাক, কাল দাসী সাজিস। কিছু করার মুড নেই এখন। এই বলে সোজা বিছানায় শুয়ে পড়ে সে। শান্তি তখনও হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। কাবির রাত খোলা চোখে তাকিয়ে বলে, আর এক মুহূর্ত তোকে দাঁড়িয়ে থাকতে দেখলে কিন্তু সারা রাত এক পায়ে দাঁড়া করিয়ে রাখবো। তাড়াতাড়ি বিছানায় আমার পাশে শুয়ে পড়। চিন্তা নেই, আজ রাতে কিছু করব না। শান্তির ইচ্ছা করছিল এখনই বাসা থেকে বের হয়ে দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে, কিন্তু তার সাহসে কুলায় না। অচেনা এই শহরে তার একমাত্র পরিচিত হলো কাবির। এই বাসার গণ্ডি পেরিয়ে কোথাও যাওয়ার চিন্তা সে দুঃস্বপ্ন করতে পারে না। তাই শাড়িটা ঠিক করে সে কাবিরের কথা মতো বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। কাবির চোখ বুজেই মুচকি হাসে। তারপর পাশ ফিরে শান্তির উদাম পেটের উপর হাত রেখে তার গলায় মুখ গুজে ঘুমিয়ে যায়। আজ থেকে শান্তির কলেজ শুরু, তাই খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়েছে সে। সকাল সকাল ঘরের সব কাজ সেরে তবে সে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হালকা সবুজ রঙের একটা থ্রি পিস পরেছে সে। চুলগুলোকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছে। মেকআপ ছাড়াই শান্তিকে বেশ সুন্দর লাগছে। ব্যাগটা কাঁধে নিয়ে সতর্কতার সাথে শান্তি ভেতরের রুমে উকি মারে। না, কাবিরকে তখনও বিছানার ওপর হাত পা ছুঁড়ে ঘুমাতে দেখে সে হাফ ছেড়ে বাঁচে। আস্তে করে দরজাটা ভিড়িয়ে দিয়ে শান্তি বাসা থেকে বের হয়ে যায়। আজ রাস্তায় একটাও রিক্সা নেই। কলেজের ঠিকানাটা তার জন্য নেই, না হলে শান্তি হেঁটে গন্তব্যস্থলে রওনা হতো। মাথার ওপর তেজি রোদ, গল গল করে তার সারা শরীর ঘামছে। বিরক্তিতে মুখ কুঁচকে রেখেছে সে। একসময় পেছন থেকে বাইকের হর্ন কানে এলে শান্তি তার বিরক্তি ভরা মুখ নিয়ে পেছনে তাকায়। কাবিরকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তির চোখ কপালে উঠে যায়। বিস্ময়ে তার মুখ দিয়ে একটা কথাই বের হয়ে আসে, আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলি? তাড়াতাড়ি উঠে বস, তোকে কলেজে নামিয়ে আমাকে অফিসে যেতে হবে। কখনো কি দেখেছেন কাজের লোক পেছনে বসে আছে আর মালিক বাইক চালিয়ে তাকে কলেজে পৌঁছে দিচ্ছে? আমি যাব না আপনার সাথে, আপনি নিজের কাজে যান। এই বলে শান্তি ব্যাগটাকে শক্ত করে ধরে আবারও হাঁটা শুরু করে। কিন্তু কাবির তো নাছোড়বান্দা। সে যখন তার সকালের ঘুম ছেড়ে এসেছে শান্তিকে কলেজ পৌঁছে দেওয়ার জন্য, তখন সে আজ শান্তিকে নিয়েই যাবে। প্রয়োজনে তাকে জনসম্মুখে কোলে তুলে নিয়ে হলো। কাবির বাইক স্টার্ট দেয়, গতিতে খানিক বাড়িয়ে শান্তির পথ রোধ করে ব্রেক কষে। শান্তি দাঁড়িয়ে যায়। চোখ ছোট ছোট করে কাবিরের প্রতিটা নড়াচড়া সে পর্যবেক্ষণ করে। কাবির বাইক থেকে নিচে নেমে সোজা শান্তির সামনে দাঁড়িয়ে বকে গুজে বলে, বাধ্য কাজের লোকরা মালিকের কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু তুই ভীষণই অবাধ্য শান্তি। আর অবাধ্য কাজের লোকে কি করে সোজা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই চাস তো সকলের সামনে প্রসেস শুরু করি? শেষ 2 লাইন কাবির একটু ঝুঁকে শান্তির কানের কাছে ফিসফিসিয়ে বলে। শান্তির গলাটা শুকিয়ে যায়। ইতোমধ্যে রাস্তার লোকজন তাদের উৎসুক চোখে দেখা শুরু করে দিয়েছে। এখন যদি কাবির জেদের বসে উল্টাপাল্টা কিছু করে তাহলে মান সম্মান খোয়াতে হবে, এই ভেবে শান্তি আর কথা বাড়ায় না।
বাইকের ওপর থাকা এক্সট্রা হেলমেটটা নিজে থেকে মাথায় পরে নিল, লকটা লাগাতে পারে না। কাবির হতাশায় কয়েকবার মাথা নাড়ে, তারপর শান্তির দিকে এগিয়ে এসে নিজ হাতে লকটা লাগিয়ে দেয়। আমার সাথে জেদ দেখানো ছাড়া আর কোনো কাজ কি তুই ঠিকমতো করতে পারিস না? কাবিরের কথাগুলো কানে গেলে শান্তি তার দিকে অভিমানী দৃষ্টিতে চায়। সে তো প্রথমবারের মতো বাইকে চড়ছে, তাহলে সে কি করে জানবে হেলমেট কি করে পরতে হয়? শান্তি নিজের মনের কথাগুলো মনেই রাখে, মুখে কিছুই বলে না, কেবল হরিণীর মতো কাজল কালো টানা চোখ দুটো নিয়ে তাকিয়ে থাকে। অন্যদিনের চেয়ে আজ বোধহয় শান্তির চোখ বেশি জ্বলজ্বল করছে, কিংবা রাগের চেয়ে আজ তার আবেগের পরিমাণ নির্ঘাত বেশি। সেদিকে চাইতেই কাবির দৃষ্টি ফিরিয়ে নেয়। শান্তির ঘোলা চোখের দিকে তাকানোর সাহস তার নেই, বলতে গেলে সে তাকাতেও চায় না, কারণ এই চোখের দিকে তাকিয়ে সে একবার নিজেকে প্রেমের সাগরে ভাসিয়েছিল। ফল হিসেবে পেয়েছিল হৃদয় ভাঙা কষ্ট আর একাকিত্ব। দ্বিতীয়বার একই ভুল করার মানুষ কাবির না। তাই সেও কোনো কথা না বলে বাইকের ওপর বসে পড়ে, ইশারায় শান্তিকে তার পিছে বসতে বলে। প্রথমবারের মতো বাইকে উঠে শান্তির বুক ধড়ফড়ানি বেড়ে যায়। একটা সূক্ষ্ম ভয় তার মনকে গ্রাস করছে বারবার। তবুও নিজেকে সামলিয়ে সে ব্যাগটাকে কোলে রেখে চুপচাপ একপাশ করে বসে থাকে। কাবির বাইকের গ্লাসে শান্তির টালমাটাল চেহারা দেখে একটু হেসে ফেলে, কিন্তু তৎক্ষণাৎ তার রুক্ষ সূক্ষ্ম আদেশের কণ্ঠে বলে ওঠে, ভালো করে আমাকে ধরে বস, না হলে বাইক স্টার্ট দিলে পড়ে যাবি। শান্তির মোটেও ইচ্ছা করছিল না কাবিরের সাথে লেপ্টে যেতে। সে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছে তাদের মধ্যে। কিন্তু খানিক পূর্বে সতর্কবাণী শুনে শান্তি ইচ্ছা না থাকা সত্ত্বেও কাবিরের কাঁধে হাত রাখে। কাবিরের মন ভরে না, সে আরো ঘনিষ্ঠতা আশা করেছিল। কাবির বাইক স্টার্ট দেয়, তারপর খুব স্পিডে গাড়ি চালানো শুরু করে। এদিকে রাস্তাটা বেশ ফাঁকা, তাই অতিরিক্ত গতিতে বাইক চালাতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না তার। তবে কাবিরের পেছনে থাকা শান্তির অবস্থা শোচনীয়। দূরত্ব গুছিয়ে সে কাবিরকে পেছন থেকে জাপটে ধরতে একবারের জন্য সংকোচ বোধ করেনি। গতি যত বাড়ছে তত তার কাছে আসার পরিমাণও বাড়ছে। কাবির ইচ্ছে করে এসব করছে। দিন শেষে তার আর শান্তির মধ্যে দূরত্ব একদমই সহ্য হয় না কাবিরের। আপনি প্লিজ একটু আস্তে চালাবেন, এটা ঢাকা, আপনার চট্টগ্রাম না। আর পুলিশ ধরতে পারলে আপনার লাইসেন্স বাতিল হবে, বুঝলেন? পরে বাইক কেন, প্লেনও চালাতে পারবেন না। শান্তির কথায় কাবির কিঞ্চিত হাসে, তবে বাতাসের শোষ শব্দের জোরে হাসির শব্দ শান্তির কান পর্যন্ত পৌঁছায় না। লেফটেন্যান্ট শাহরিয়ার দেওয়ান কাবিরকে আটকায় এটা কোন পুলিশের সাধ্যি? আমার লাইসেন্স বাতিল করতে আসলে তার চাকরি আমি নট করে দিব। এই বলে কাবির গতি আরো বাড়িয়ে দেয়, যেন সে হাইওয়েতে লং ড্রাইভ করছে, কিন্তু বেশিক্ষণ চালাতে পারে না। ঢাকার যানজটে তাকে দাঁড়াতে হয়। এতক্ষণে যেন শান্তির প্রাণে জল এসেছে। সে আশেপাশে তাকালে বুঝতে পারে বেশ ভালো রকমের জ্যামেই তারা ফেসেছে। ছুটতে আধ ঘন্টারও বেশি সময় লাগতে পারে। কাবিরের মুখে তখন বিরক্তি ছেয়ে গেছে। ঢাকা শহরের এই একটা জিনিস তার একেবারেই অপছন্দ। শান্তিও এবার সুযোগ ছাড়ে না। বেশ হাসি হাসি মুখ নিয়ে বলে, কি হলো, বাইক থামালেন কেন? ছোটান, আরো জোরে ছোটান। কি জানি বলছিলেন? আপনাকে বাংলাদেশের কোনো পুলিশ আটকাতে পারবে না। পুলিশ না আটকালেও ট্রাফিক সিগন্যাল ঠিকই আটকিয়েছে। এই বলে শান্তি হাসতে থাকে। তার হাসি যেন কাবিরের রাগ আরো বাড়িয়ে দেয়। সে পেছন ফিরে চাইতেই রক্তিম চোখ দুটো দেখে শান্তির হাসি বন্ধ হয়ে যায়। সে একটু গলা ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে কাবিরকে উপেক্ষা করার চেষ্টা করে। সময়টা দুপুর, একটু পরে লাঞ্চ আওয়ার শুরু হবে। অনেকক্ষণ আগে কাবির শান্তিকে কলেজে ছেড়ে দিয়ে আসলো। তার চিন্তা থেকে শান্তিকে সরাতে পারছে না। যতই রাগ দেখাক, সে তো শান্তিকে ভালোবাসে। তাকে কষ্ট দেওয়ার সময় সেই কষ্টের কিছু অংশ তার হৃদয়ে আশ্রে পড়ে। কাবির হয়তো প্রকাশ্যে কিছু দেখায় না, কিন্তু রাতে শান্তি ঘুমিয়ে পড়লে তার কপালে একটা চুমু খেয়ে তার খোলা চুলে হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ার অভ্যাস এই কয়দিনে কাবির বানিয়ে ফেলেছে। আজ বারবার কাবিরের চোখের সামনে শান্তির মুখটাই ভেসে উঠছে। কখনো ক্রন্দনরত লাল হয়ে ওঠা মুখ, কখনো আবার অপমানে নুয়ে পড়া মুখ। এই দুটোর পাশাপাশি আরেকটা অনুভূতির মুখও তার মনে ভাসছে, শান্তির হাস্যোজ্জ্বল চেহারা। তবে সেসব স্মৃতি বহু আগের। এই কয়দিনে শান্তি তার সামনে একবারের জন্য হাসেনি। কাবিরের অনুশোচনা হতে থাকে। প্রতিশোধের জন্য সে কি তার ভালোবাসাকে খোয়ে দিচ্ছে না?
শান্তির সাথে ভালো একটা সময় কাটানোর বদলে কিছু বিষাক্ত স্মৃতি ধারণ করা ছাড়া আর কিছুই করছে না সে। এসব মনে হতেই কাবিরের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মনটা আস্তে আস্তে আবারও নরম হয়ে আসে তার। দুপুরে লাঞ্চের সময় কাবিরকে নিজ চেম্বারে বসে থাকতে দেখে তার এক সহকর্মী তাকে বলে, কিরে, লাঞ্চ করতে যাবি না? নাকি ভাবি বাসা থেকে লাঞ্চ দিয়ে দিয়েছে? লোকটা রসিক কণ্ঠে কথাগুলো বলল। কাবিরের সেসব ভাবার সময় নেই। সে তখন নিজের চিন্তাগুলো গোছাতে ব্যস্ত। আচ্ছা, কি উপহার পেলে মেয়েরা অনেক খুশি হয়, মানে তাদের রাগ কমে? লোকটা এবার বুঝতে পারে। কাবিরের সামনের চেয়ারটা হালকা টেনে সে বসে বেশ ভাবুক গলায় বলে, ঝগড়া হয়েছে ভাবির সাথে? বিয়ের প্রথমে একটু আধটু হয়। তোর ভাবির সাথে আমার ঝগড়া লাগলে আমি তো ফুল নিয়ে যাই বাসায় তার রাগ ভাঙানোর জন্য। ফুল? তুই শিওর? 100%। মেয়েরা ফুল ভীষণই পছন্দ করে। ভাবির কোন ফুল পছন্দ? নীল অর্কিড। কলেজের ছুটি হয়ে গেছে। একে একে ভবন থেকে স্টুডেন্টদের বের হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার গেটের বাইরে দাঁড়িয়ে নিজের বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছে। তবে আজ সবার দৃষ্টি গেটের বাইরে কালো জিপের কাছে দাঁড়িয়ে থাকা পাইলটের পোশাক পরিহিত সুঠাম যুবকের দিকেই আটকে আছে। বেশ অনেকক্ষণ হলো সে দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ নীল অর্কিড। শান্তির জন্য অপেক্ষা করতে করতে ফুলগুলোর মতো সেও নেতিয়ে গেছে। তবুও শান্তির দেখা মিলছে না দেখে কাবির ভেতর ভেতর রাগে ফেটে পড়ছে। আরো কিছুক্ষণ বাদে দূর থেকে শান্তির মতো একটা মেয়ে যেন তার চোখে পড়ে। কিন্তু তার পাশে থাকা বেশ লম্বা এক ছেলেকে দেখে কাবিরের মেজাজ আরো বিগড়ে যায়। শান্তির পাশের ছেলেটার নাম রিমন, তার ছোটবেলার বন্ধু। লম্বা ফর্সা ছেলে, শান্তির সাথে তার বন্ধুত্ব অনেক দিনের। শান্তির সাথে হাসি তামাশা করতে করতেই তারা বের হচ্ছিল। ঠিক তখনই শান্তির চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা কাবিরের দিকে। কাবিরকে চিনতে তার একটুও দেরি হয় না। কাবিরের কালো ফরমাল পোশাক যতটা শান্তির মনে মুগ্ধতা সৃষ্টি করেছে, তার চেয়েও বেশি ভয় সৃষ্টি করছে কাবিরের আগ্নেয়গিরি রূপ। বারবার তার রক্তিম চোখ যে রিমনের দিকে হচ্ছে, শান্তি সেটা ভালোই বুঝতে পারছে। হাতের একগুচ্ছ নীল অর্কিডগুলো মাটিতে ফেলে পায়ে পিষে নিতে কাবিরের দেরি হয়নি। দাঁত কিরমির করে সে নিজ মনে বলে ওঠে, শান্তি, তুই বারবার প্রমাণ করে দিস যে তোকে ভালোবাসা আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল। তোর প্রতি আমার মনে কোনো সফট কর্নার থাকা অন্যায়। তুই আসলে আমার ডেভিল রূপই ডিজার্ভ করিস। গায়ের সমস্ত শক্তি দিয়ে কাবির শান্তিকে ছুঁড়ে মারে বিছানার উপর। শরীরটা বিছানার নরম গদির উপর পড়ল, মাথাটা ঠিকই কাঠের উপর বাড়ি খায়। এতে এক অস্ফুট আর্তনাদ বের হয়ে আসে শান্তির রুদ্ধ কণ্ঠ থেকে। কাবিরকে রাগ করতে সে এর আগেও দেখেছে, কিন্তু আজকের মতো বীভৎস রূপ সে কখনো দেখেনি। সারাটা রাস্তা কাবির নিশ্চুপ ছিল। একটা কথা তো দূর, একবারের জন্য নিজের স্ত্রীর দিকে ফিরেও তাকায়নি। কোয়ার্টারে পৌঁছানোর সাথে সাথেই যেন কাবিরের ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বুটের গটগট শব্দে সন্ধ্যার নিরবিচ্ছিন্ন নীরবতা যেন কাচের গ্লাসের মতো চুরমার হয়ে যায়। শান্তি ভয় সিটিয়ে যায়। কাবিরের পেছনে পেছনে যেতে সে ভরসা পায় না একদমই। তবুও তার যে হাত পা বাঁধা। মাথাটা নিচু করে গুটি গুটি পায়ে সে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই অন্ধকারের মাঝ থেকে একজোড়া হাত তাকে জাপটে ধরে। আহ, কাবির বলে চিৎকার দিতেই কানের লতিতে কারোর কামড় খেয়ে যেন একেবারে স্তব্ধ হয়ে পড়ে। কাবির এক হাত দিয়ে দরজার ছিটকিনি আটকে বাইরের ঘরের লাইটটা জ্বালায়। শান্তি দেখতে পায় সে বর্তমানে কাবিরের বাহুডোরে আবদ্ধ, কিন্তু সেটা ভালোবাসা কিংবা কাছে পাওয়ার জন্য নয়। কাবির চোখে তখন রাগের আগুন দাউ দাউ করে জ্বলছে। কাবিরের মুখখানি তার একেবারে কাছে। 1 ইঞ্চিও দূরত্ব বুঝি এখন কাবিরের সহ্য হচ্ছে না। ক্ষিপ্র গতিতে শান্তির মাথায় দেওয়া ওড়না ফেলে দিয়ে নিজ হাতে পেঁচিয়ে নেয়। তোর মতো 12 ভাতারি মেয়ে মানুষের গায়ে ওড়না মানায় না। ওড়না গায়ে পেঁচিয়ে পবিত্র জিনিসটার সম্মানহানি করবি না। বাড়িতে স্বামী রেখে যে নারী পরপুরুষের সাথে ঢলাঢলি করতে পারে, সেই নারীর গায়ে আর যাই হোক ওড়না মানায় না। এই বলে শান্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাবির তাকে কোলে তুলে নেয়। শান্তি এবার ব্যর্থ মিনতি করল না। কাবিরের বুকে ঠেস দিয়ে কেবল নিঃশব্দে চোখের পানি ফেলল। কাবিরকে বড় বড় পায়ে বেডরুমের দিকে যেতে দেখে শান্তির মনে হলো আজ বুঝি সে তাকে বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু শান্তির ভাবনাগুলোকে মিথ্যা প্রমাণিত করে কাবির তাকে বিছানার ওপর ফেলে দেয়। তারপর গায়ে থেকে শার্টটা খুলে দূরে ছুঁড়ে মেরে এক লাফে শান্তির ওপর উঠে বসে
এই প্রথমবারের মতো শান্তি কাবিরের প্রশস্ত বুকখানা লক্ষ্য করেছে। লোমশ বুকের উপর বিন্দু বিন্দু ঘাম, রাগে উত্তেজনায় হয়তো ঘেমে গেছে, নয়তো এমন ঠান্ডায় তো কাবিরের ঘামার কথা না। কাবিরের চোখে তখন রাগ বিদ্যমান, কিন্তু শান্তির চোখে তখন আবেশ ছেয়ে আছে। নিয়তিকে সে মেনে নিয়েছে, তাই আজ উজাড় হয়ে যাওয়ার লক্ষ্যে নিজেকে সঁপে দিতে চলেছে কাবিরের বিশালাকার দেহের নিচে। কিন্তু আজ ব্যতিক্রম ঘটল। কাবির শান্তির খুব কাছাকাছি এসেও তাকে গভীরভাবে স্পর্শ করলো না, নিজের অধিকার খাটালো না। যেভাবে উঠে এসেছিল ঠিক সেভাবেই নেমে বুকে হাত গুজে দাঁড়ায়। প্রত্যাশিত ছোঁয়া না পেয়ে শান্তি চোখ খুলে তাকায়। কাবিরের স্থান পরিবর্তন দেখে সেও খানিক ভ্যাবাচ্যাকা খায়। করুণ দৃষ্টিতে সামনে দাঁড়ানো কাবিরের দিকে চাইলে সে ক্রূর হাসি দিয়ে বলে, কি ভেবেছিস আমি তোর মতো অপবিত্র নারীকে স্পর্শ করব? অন্য পুরুষের হাত লাগা গা নিজের গায়ের সাথে জড়াবো? কখনোই না। আমি জীবনের প্রথম ভুল করেছিলাম তোকে ভালোবেসে, আর দ্বিতীয় ভুল করেছি তোকে বিয়ে করে। কাবির, আপনি ভুল ভাবছেন। রিমন আমার স্রেফ বন্ধু, অন্য কিছু না। আমার গায়ে কেবল একজন পুরুষের স্পর্শই লেগেছে, সেটা হলো আপনি। আমি পবিত্র শুধু আপনার জন্য। মিথ্যা, মিথ্যা, তুই মিথ্যা বলছিস। এই বলে কাবির হাতের কাছে যা যা পেল সবকিছু মেঝের উপর ছুঁড়ে মারল। বিকট শব্দে শান্তি নিজের কান দুটো চেপে ধরল, ঠোঁট কামড়ে সামনের ভেঙে পড়া মানুষটার দিকে তাকালো। এই প্রথম কাবিরের চোখে পানি দেখে শান্তি কিছুটা অবাক হলো। কাবির ওই ভাঙা জিনিসের ওপর হাঁটু গেড়ে বসে নিজের ছোট ছোট করে কাটা চুলগুলো আঁকড়ে ধরল। কেন তুই আমাকে ভালোবাসতে পারলি না শান্তি? কেন আমাকে এই দহন যন্ত্রণায় পুরালি? আমি তো তোকে ভালোবেসেছিলাম, তবুও কেন একবারের জন্য তোর আমার প্রতি মায়া হলো না, করুণা হলো না? আর আজ বিয়ের পরও তোর দৃষ্টি আমাকে ছাপিয়ে বাইরের পুরুষের দিকে নিবদ্ধ। শান্তি তৎক্ষণাৎ বিছানা থেকে নামে। সে দূর থেকে দেখতে পাচ্ছে কাবিরের হাঁটুতে ভাঙা কাঁচ ঢুকে গল গল করে রক্ত বের হচ্ছে। সে কাবিরকে জড়িয়ে ধরতে চাইলে কাবির তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তবু শান্তি কাবিরের এক হাত জড়িয়ে ধরে বলে, দোহাই আপনার, আমাকে যা শাস্তি দিতে মন চায় তাই দিন, কিন্তু এখন এখান থেকে উঠুন। আপনার হাঁটু আহত, অনেক রক্ত ঝরছে। কাবির তাকে তোয়াক্কা না করে একটা ভাঙা কাঁচ হাতে নিয়ে বলতে থাকলো, আমি তোকে ঘৃণা করতে চাই, অনেক বেশি, কিন্তু যতখানি ঘৃণা করতে চাই দিন শেষে ঠিক ততখানি ভালোবেসে ফেলি। তোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। তোর উষ্ণ ছোঁয়া পেতে আমার কতখানি ইচ্ছে করে জানিস? কারণ আমি তোকে এখনো ভালোবাসি। এই বলে কাবির কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলে। ফিনকি দিয়ে রক্ত বের হয়। যন্ত্রণাগুলো যেন কাবিরের হাসি দিয়ে বের হতে লাগছে। চোখের সামনে এমন এক দৃশ্য দেখে শান্তি নিজেকে ধরে রাখতে পারে না। সে বুঝতে পারছে কাবির নিজের মধ্যে নেই। সে তাড়াতাড়ি কাবিরের কাছে এসে তার হাত থেকে কাচের টুকরোটা ফেলে দেয়। কিন্তু ততক্ষণে অনেক রক্ত বের হয়ে গেছে কাবিরের শরীর থেকে। টলতে শুরু করেছে সে। তার মুখে সে রাগে কঠোর ভাব হারিয়ে গেছে। কেবল আছে এক কান্না মিশ্রিত হাসির ছোঁয়া। দেখেছিস তোকে এখনো কতটা ভালোবাসি। একবার ভালোবাসবি আমায় শান্তি, একবারের জন্য। তারপর তোর কোলে মাথা রেখে মৃত্যুকে আপন করে নিতে আমার আপত্তি নেই। শুধু তোর চোখে এই কঠোর পাষাণ হৃদয়টা নিজের জন্য একটুখানি ভালোবাসা দেখতে চাই। প্লিজ, একবার ভালোবাস আমায়। শুধু আমাকে একবার তোর মনে জায়গা দে শান্তি। কাবিরের কণ্ঠ হালকা হতে শুরু করে। শান্তি দেখে কাবিরের চোখে বুঝে গেছে কেবল ঠোঁট দুটো নড়ছে, কি যেন বিড়বিড় করছে। কিন্তু পরক্ষণেই শান্তির বুকে মাথা রেখে সে জ্ঞান হারায়। শান্তি কাবিরের অচেতন শরীরখানা হাত বোলাতে বোলাতে ক্রন্দনরত কণ্ঠে বলে, ভালোবাসি আপনাকে কাবির, অনেক আগে থেকেই ভালোবাসি। আমার মনে কেবল আপনারই রাজত্ব, সেখানে কোনোদিনও অন্য কারো অনুপ্রবেশ ঘটেনি। বিছানায় অচেতনের মতো শায়িত কাবির, হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। কিছুক্ষণ আগে ডাক্তার এসে তার ক্ষতবিক্ষত সারিয়ে দিয়েছে। আর সহধর্মিণী হিসেবে শান্তিকে বলে গেছে সে যেন কাবিরকে চোখের আড়াল না করে। রাতে কাবিরের জ্বর আসতে পারে। শান্তি বর্তমানে কাবিরের শিয়রে দাঁড়িয়ে তার শান্ত মুখখানা সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। সত্যি বলতে এই প্রথম কাবিরকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে শান্তি। তাই মন ভরে দেখে নিচ্ছে তার প্রাণ পুরুষকে। বেখেয়ালিপনায় নিজের হাতটা কাবিরের হাতে ঠেকলে উষ্ণ ছোঁয়া পেয়ে শান্তি চমকে ওঠে। আসলে কাবিরের জ্বর উঠেছে।
শান্তি আর বসে না। তাড়াতাড়ি করে এক বাটি পানি এনে তাতে রুমাল ভিজিয়ে নেয়। তারপর অতি যত্নে ভেজা রুমালটা কাবিরের মাথায় চাপিয়ে দিয়ে শান্তি বিছানার ওপর বসে পড়ে। শান্তি দেখতে পায় কাবির জ্বরের ঘুরে কি যেন বিড়বিড় করেই চলেছে। কাছাকাছি থাকার কারণে আবছা কিছু শব্দ হানা দেয় শান্তির কানে। শান্তি, শান্তি, আমায় ছেড়ে যেও না, ভালোবাসি অনেক। ভাষা ভাষা শব্দগুলোকে একের পর এক গুছিয়ে শান্তি বুঝতে পারে কাবির কি বলতে চাচ্ছে। একটু মুচকি হেসে সে নিজের স্বামীর কপালে আর হাতে চুমু খায়। তারপর তার কানের কাছে গিয়ে নিম্ন স্বরে বলে, যাব না, কখনো যাব না আপনাকে ছেড়ে, ভালোবাসি কাবির। শান্তির উষ্ণ নিঃশ্বাসে কাবির কিছুটা নড়ে ওঠে, কিন্তু হুঁশ ফিরে না। ঘোরের মাঝে শান্তিকে জাপটে ধরে পাশ ফিরে শুয়ে পড়ে। শান্তি আর বাধা দেয় না, স্বামীর আদর খুশি মনে গ্রহণ করে। সকাল হতে জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো গলে প্রবেশ করে। সারা রাতের সেবা যত্নের পর কাবিরের খানিক জ্বর কমেছে, তাই মুখে আলো পড়তেই কাবিরের ঘুম ভেঙে যায়। এদিক ওদিক তাকালে নিজের বুকের ওপর শান্তিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে প্রথম প্রথম কাবিরের চোখে মুখে মুগ্ধতা ছেয়ে গেল। পরক্ষণে আগে সেই রুষ্টতা ফিরে আসতে দেরি হয় না। নিজের থেকে শান্তিকে আলাদা করে সে উঠে বসতে চায়, কিন্তু তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যাওয়ায় শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই উঠতে না পেরে আবারও শুয়ে পড়ে। স্বামীর বেহাল দশা দেখে শান্তি তাড়াতাড়ি তার কাছে এসে মাথায় হাত রেখে বলে, জ্বরটা তো কমেছে, এখন একদম ওঠার চেষ্টা করবেন না, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। এই বলে শান্তি বিছানা থেকে নেমে যেতে নিলে কাবির তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলে। শান্তি পেছন ফিরে চাইলে কাবিরের আবেগহীন চোখ দুটোর সম্মুখীন হয়। লোক দেখানো দরদের আমার প্রয়োজন নেই, তোর কিছু করা লাগবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তাহলে কাল অমন পাগলামি করলেন কেন? কেন নিজেকে শেষ করে দিতে চাইলেন? একবারের জন্য আমার কথা আপনার মাথায় এলো না? আমি মরে গেলে তোর কি শান্তি? বেঁচে থাকলে তোকে আরো জ্বালাবো, কষ্ট দিব। তার চেয়ে আমি মরে গেলেও তোর ভালো, আমার মৃত্যু কামনা কর। এবার শান্তি আর নিজেকে সামাল দিতে পারে না, হাতে মুখ গুজে সে কেঁদে ফেলে। শান্তিকে এভাবে কাঁদতে দেখে কাবিরও কিছুটা অবাক হয়। কণ্ঠটা নরম করে বলে, কি হলো, কাঁদছিস কেন? আপনি অনেক খারাপ কাবির। কি করে ভাবতে পারলেন যে আমি আপনার মৃত্যু চাই? আমি আপনাকে ভালোবাসি কাবির। মিথ্যা মিথ্যা, তুই আমাকে নয় বরং ওই রিমনকে ভালোবাসিস। শান্তি এবার কান্না থামিয়ে কাবিরের কলার চেপে ধরে। তারপর কিছুক্ষণ কান্না ভেজা চোখে কাবিরের চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়। কাবিরও শান্তিকে কাছে টেনে নেয়। আস্তে আস্তে উত্তাল হওয়া দুজন নরনারী মিলনের আনন্দে ভেসে যায়। ঘন ঘন শ্বাস প্রশ্বাসের মাঝে একে অপরকে খুঁজে পায় তারা। বিছানায় একই চাদরের নিচে শায়িত দুটো নগ্ন শরীর। শান্তি তার মাথাটা কাবিরের বুকের ওপর রেখে আরামে চোখ বুজে রেখেছে। জীবনসঙ্গীর উষ্ণ ছোঁয়ায় শীতের তীব্রতা যেন গায়েই লাগছে না দুজনের। কাবির শান্তির রেশমি চুলে হাত বুলাতে বুলাতে নিজ ভাবনায় ডুবেছিল কিছুক্ষণ। ব্যান্ডেজ বাঁধা হাতের ওপর কোনো কিছু স্পর্শ পেয়ে কাবির সেদিকে চায়। দেখে শান্তি আলতো ঠোঁটের পরশ রাখছে তার হাতে। কাবির একটু মুচকি হেসে শান্তির থুতনি ধরে তার মুখটা উঁচু করে। শান্তির কাজল কালো চোখ দুটো সম্মুখীন হতেই কাবির যেন নিজের মধ্যে আর থাকতে পারে না। প্রিয়তমা ঠোঁটে ঠোঁট চেপে গভীর চুম্বনে হারিয়ে যায়। চুমু খাওয়ার মাঝে কাবির ইচ্ছে করে শান্তির নিচের ঠোঁটে কয়েকটা কামড় বসে। এতে শান্তি কিছুটা ছটফট শুরু করে। কাবির তাকে জাপটে ধরে চুম্বন আরো গভীর করতে থাকে। প্রায় 10 মিনিট পর কাবিরের বাহুডোর থেকে ছাড়া পায় শান্তি। হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁট দুটো মুছতে মুছতে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কাবিরের দিকে। আপনি কি মানুষ? এভাবে কেউ ঠোঁট কামড়ায়? আমার বউয়ের ঠোঁট আমি কামড়িয়েছি, তুমি বলার কে? আমি বলার কে, তাই না? দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। এই বলে শান্তি বিছানার নিচ থেকে ঝাড়ু নিয়ে কাবিরের দিকে ছুঁড়ে। কাবির বেচারা বউয়ের এমন অগ্নিরূপ দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে এসে প্রাণ হাতে নিয়ে দৌড়াতে থাকে। আরে আমার সুন্দরী বউ, মাফ করে দাও, আর কখনো এমন করব না। কাবিরের ঠিক পেছনে শান্তি ছিল। কাবিরের চুলগুলো ছোট করে কাটা, তাই নাগাল পেল না, নয়তো কখন সে বউয়ের হাতে শহীদ হতো। এতদিন অনেক জ্বালিয়েছেন আমাকে, আজ সেসবের প্রতিশোধ তুলবো আমি।
দাঁড়ান, দাঁড়ান বলছি। আজ প্রায় 3 বছর পর দেশের মাটিতে পা রাখলো শামীম দেওয়ান। বিদেশে পাড়ি জমানোর পর এই প্রথম তার বাড়ি ফেরা। মনটা আজ ভীষণই ফুরফুরে। সারপ্রাইজ দিবে বলে কাউকে কিছু না জানিয়ে এসেছে। বড় ভাইয়ের বিয়ের খবর শোনা মাত্র এই সিদ্ধান্ত নিয়েছে শামীম। ইচ্ছে ছিল একেবারে বিয়ের বাড়িতে গিয়ে হাজির হবে, কিন্তু ভিসা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই ফিরতে ফিরতে কটা দিন দেরি হয়ে গেল। বিকেলের দিকে কাবিরকে কল করে তার মা ছোট ভাইয়ের আসার কথা জানিয়ে দেয়। এতদিন পর ছোট ভাইটাকে দেখতে পাবে ভেবে কাবিরও স্বস্তি পায়। কিন্তু হেডকোয়ার্টার থেকে তার জরুরি তলব এসেছে, তাই এখন কোনো মতে ছুটি পাওয়া সম্ভব না। আর পেলেও সেটা প্রায় সপ্তাহখানেক বাদে। গাড়িতে বসে বাড়ি ফেরার পথে বারবার ভাবতে থাকে কথাগুলো। বাড়ি ফিরলে স্ত্রীর মিষ্টি মুখের হাসি দেখে কাবিরের বুক থেকে যেন এক পাহাড় নেমে যায়। দরজাটা আটকিয়ে শান্তিকে সে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধের ওপর নিজের মুখটা রাখে। ছাড়ুন, এখন এসব না, আগে ফ্রেশ হয়ে আসুন, খেয়ে দিয়ে নিন তারপর। কাবির মুখটা তুলে শান্তিকে তার দিকে ঘোরায়। তারপর হাত দিয়ে শান্তির শুভ্র মুখখানা স্পর্শ করে মুগ্ধ নয়নে বলে, এতগুলো বছর পর বইয়ের ভালোবাসা পেয়েছি, একটু উপভোগ করতে দাও না। না, দিব না। আগে বলুন, দুপুরে ওষুধ খেয়েছিলেন? কাবির নিজের জিহবায় কামড় দেয়। কাজের চাপে সে ওষুধের কথা একেবারেই ভুলে গেছিল। শান্তি সেটা বুঝতে পারে। নাকের পাটা ফুলিয়ে বাচ্চাদের মতো মুখ কুঁচকে বলে, জানতাম ভুলে যাবেন, তাই মেসেজও পাঠিয়েছিলাম যেন মনে করে খেয়ে নেন। কিন্তু আমি কি আর আপনার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমার কথা মনে থাকবে কেন? বইয়ের অভিমানী কণ্ঠ শুনে কাবিরের মনটা গলে যায়। শান্তির মাংসল বুকের ওপর মুখ গুজে সে বলে, রাগ করে না বউ, রাতে খেয়ে নিব, তাহলেই চলবে। যা ইচ্ছা তাই করুন, আপনাকে আর কিছু বলতে যাব না আমি। এই বলে শান্তি চলে যেতে নিলে কাবির তার হাত ধরে ফেলে। তারপর নিজের কাছে টেনে নে বলে, শোনো না, তুমি কি কয়টা দিনের জন্য বাড়িতে যেতে পারবে? আসলে তোমার দেবর হুট করে চলে এসেছে, আবদার করছে আমাকে আর তোমাকে একসঙ্গে যেতে। কিন্তু দেখো না, আজ কাজ পড়ে গেছে, তাই তুমি এখন যাও, আমি না হয় 2 দিন পর যাব। বিদেশ গমনের এই কটা দিনে কতবার যে দেশের কথা শামীমের মনে পড়েছে তার ইয়ত্তা নেই। তাই ছুটির একটা দিনও সে ঘরে বসে কাটায় না। শীতের তীব্রতাকে পায়ে দোলে গায়ে মোটা চাদর টেনে সে ঠিকই বেরিয়ে পড়ে বাড়ির বাগানে হাঁটবার জন্য। তখন চারপাশের কুয়াশা কাটেনি, বিন্দু বিন্দু শিশির জমে আছে সবুজ ঘাসের ওপর। খালি পায়ে ভেজা ঘাসের উপর পা রাখলেই যেন এক চিলতে হাসি খেলে যায় শামীমের মুখে। প্রাণ ভরে মিষ্টি ফুলের গন্ধ নেয়। ফুলগুলোর নাম তার জানা নেই, তবুও ফুলের সৌন্দর্যে মুগ্ধ হতে সে ভুলে না। বাগানে ফুটে থাকা হাজারো ফুলের মাঝে তার চোখ যায় দূর রাস্তার ওপর চলমান আরেকটা ফুলের দিকে। কচি কলাপাতা রঙের শাড়ির ওপর গাঢ় শ্যাওলা চাদর। তার ফর্সা গায়ের রং দূর থেকে জ্বলজ্বল করছে, তবে চেহারা স্পষ্ট। শামীমের চোখে চশমা উঠেছে কয়েক বছর হলো। সে তার চশমা মুছে আবারও পরে নিয়ে মেয়েটার দিকে তাকায়। ততক্ষণে মেয়েটা তার আরো কাছে এসে পড়েছে। মেয়েটার চেহারা ভালো করে দেখতে পেতেই শামীম যেন নিজ জায়গায় স্তব্ধ হয়ে যায়। মুগ্ধতা তাকে যে সম্পূর্ণরূপে গ্রাস করেছে সেটা তার চোখের দিকে চাইলেই বোঝা যায়। তবে শান্তির সেদিকে তাকানোর ফুরসত হলো না। সারা রাতে ধকল শেষে ভোর ভোর বাড়ি পৌঁছাতে পেরেছে, এই অনেক। শাশুড়ি মায়ের সাথে একদণ্ড দেখা করে চটপট একটু ঘুমিয়ে নিবে, এই ধান্দায় সে এতটাই মশগুল যে দুটো তৃষ্ণার্ত চাতক পাখির চোখ সে পুরোপুরি উপেক্ষা করে। মেয়েটাকে নিজের বাড়িতে প্রবেশ করতে দেখে শামীম বেশ খুশি হয়। অচেনা মেয়েটির পরিচয় জানা যাবে, এমনটা ভাবতে ভাবতে সে শান্তির পিছু নিবে। ঠিক তখনই পেছনে কারোর ডাক কানে এলে শামীমের পা থমকে যায়। পেছন ফিরে দেখে করিম চাচা। দীর্ঘদিন তাদের বাড়ির কেয়ারটেকারের কাজ করেছে। এখন সে অনেক বৃদ্ধ, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারে না। শামীমের দেশে ফেরার সংবাদ শুনে নিজের 15 কি 16 বছরের নাতনিটাকে নিয়ে এসেছে। শামীম মুহূর্তের মাঝে তাকে চিনতে পেরে করিম চাচার পা ধরে সালাম করে নেয়। কুশলাদি বিনিময় করে করিম চাচার পাশে দাঁড়ানো রোগা পটকা মেয়েটার দিকে চোখ যায় তার। মেয়েটা মাথা নিচু করে রেখেছে বলে তার মুখশ্রী দেখার সুযোগ হয়ে ওঠে না শামীমের। তবে শামীম এসব নিয়ে মাথা না ঘামিয়ে সশস্ত্র কণ্ঠে বলে, চাচা
আপনার নাতনি বুঝি? হ্যাঁ বাবা, আমার বড় ছেলেটার মেয়ে। ছোট থাকতে মা মরা মেয়েটাকে নিজ হাতে মানুষ করেছি, নয়তো সৎ মায়ের সংসারে কি আর এর জায়গা হতো? নিজের মুখে নিজের ছেলের বদনাম করতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি আছে? ছেলে দুটোকে পড়াশোনা করিয়ে ঠিকই মানুষ করেছে, কিন্তু মেয়েটাকে ছেড়ে রেখেছে আমার ওপর। আমি আর কতদিন? আজ আছি কাল নেই। এই জোয়ান মেয়েটাকে নিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন এই মা জননীর কথা মনে পড়ল। উনি যদি আমার নাতনিটাকে কাজে রাখেন। ও সব ঘরের কাজ পারে, পড়াশোনাও শিখেছে, ক্লাস 8 পাস। মা জননীর কোনো সমস্যা হবে না। শামীম চুপ করে বুড়োর সব কথা শুনে। তার শরীরটা এখানে থাকলো, মন যে অনেক আগেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে, কিন্তু সৌজন্যতার খাতিরে এতদিনের পরিচিত একজনকে উপেক্ষা করেও চলে যেতে পারছে না। শামীম মুচকি হেসে বলে, চাচা, আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি। মনে হয় না মা অখুশি হবেন। তার ওপর সেও তো বাড়িতে একা থাকেন। আপনার নাতনি থাকলে তারও একজন সঙ্গী হবে। তা চাচা, আপনার নাতনির নাম কি? রাইমা। কাগজে কলমে নাম সাদিয়া বেগম রাইমা। আচ্ছা, আপনারা আমার সাথে আসুন। এই বলে তারা তিনজন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাইমা এত বড় বাড়ি আগে কখনোই দেখেনি, তাই বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল বাড়ির প্রতিটা কোণা। মনে মনে অবাকও হচ্ছিল ভীষণ। এত বড় বাড়িতে মাত্র এই কয়জন মানুষ থাকে, অথচ তাদের খড়ের ঝুপড়িতে কত কষ্ট করে সে আর তার দাদা থাকে। শামীম বারবার এদিক ওদিক তাকিয়ে তার দেখা সে মানুষরূপী ফুলকে খুঁজছিল, কিন্তু সে যেন কয়েক মুহূর্তের ব্যবধানে হাওয়ায় মিলিয়ে গেছে। শামীম হতাশ চোখে চারদিকে যখন তাকে না দেখতে পায়, তখন এক প্রকার আশা ছেড়ে দিয়ে মায়ের কাছে যায়। তার মা তখন পানের ডালা থেকে একটা পান মুখে পুরে নিয়েছে। একটু আগে বড় বউয়ের সাথে কথোপকথন শেষে তাকে জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছে আরাম করবার জন্য। কিরে শামীম, এত সকালে তুই আমার ঘরে? আর এ কি করিম ভাই, আপনি? আপনার পিছে মেয়েটাকে? করিম দুহাত জোর করে একটু সামনে এগিয়ে এসে বলে, মা জননী, আপনাদের দয়ার শরীর, আমার এই হতভাগী নাতনিটাকে যদি একটু ঠাঁই দিতেন। শামীমের মা মেয়েটার দিকে চায়, তারপর ধীর কণ্ঠে তাকে ডাক দেয়, এদিকে এসো। রাইমা তার দাদার দিকে মুখ তুলে চায়। করিম তাকে ইশারা করে শামীমের মায়ের কাছে যেতে বলে। রাইমা দাদার কথায় তার কাছে গেলে তিনি রাইমার মুখ উঁচিয়ে ধরে বলে, বাহ, আপনার নাতনি তো বেশ দেখতে। চেহারা তো ভাবির মতন হয়েছে। তা থাকুক সে আমার কাছে। আমারও একটা সঙ্গী নেই, মেয়েটা থাকলে আমারও ভালো লাগবে। করিম চাচা তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শামীম তখনও মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মনের সাথে সে ভীষণ রকমের যুদ্ধে লিপ্ত। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। মা, একটা কথা জিজ্ঞাসা করতাম। একটু আগে একটা মেয়ে। শামীমের কথা বলার সুযোগ পায় না, কারণ ঠিক তখনই ভেজা চুলগুলো মুছতে মুছতে শান্তি শাশুড়ির ঘরে আসে কোনো একটা জরুরি কথা বলার জন্য। ঘরে এক পরপুরুষের উপস্থিতি দেখে সে তৎক্ষণাৎ মাথায় আঁচল টেনে বলে, আচ্ছা মা, আমি একটু পর আসছি। ঠিক তখনই শামীম ধরা কণ্ঠে তাকে বলে উঠল, আপনার নাম কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আরে ওই তো তোর ভাবি, কাবিরের বউ শান্তি। মায়ের কথা শুনে শামীম যেন একবারে স্তব্ধ হয়ে যায়। ফেল ফেল করে কেবল শান্তির লজ্জায় রাঙা মুখের দিকে চেয়ে থাকে। চোখটা খানিক ঝাপসাও হয়, তবে সকলের চোখে পড়ার আগে শামীম নিজেকে সামলে নেয়। জোর করে একটু হাসার চেষ্টা করে। শান্তিকে উদ্দেশ্য করে বলে, বাহ, ভাইয়া তো বেশ বউ পেয়েছে। তা ভাবি, আপনার কি কোনো ছোট বোন টোন আছে? তাহলে আমিও এই যাত্রায় বিয়ের কাজটা সেরে ফেলতাম। বলে শামীম জিহবায় কামড় বসায়। শান্তির হাসি স্ফীত হয়, জল জলে চোখে শামীমের দিকে তাকিয়ে একটু হেসে বলে, না ভাই, বোন নেই, তবে একটা দামড়া ভাই আছে। তোমার চেনাশোনা কোনো ভালো মেয়ে থাকলে বলো, ভাইয়ের সাথে তার সম্বন্ধ জুড়ে দিব। এ বাবা, আমিই তো মেয়ের সন্ধানে আছি, এখন আপনিই আবার আমার কাছে মেয়ে চাচ্ছেন? আমি কি মেয়ে পাচারকারী? ও, তাহলে বুঝি আমি মেয়ে পাচারকারী। আরে তোরা এবার থাম। বাবারে বাবা, সকাল সকাল কান ঝালাপালা বানিয়ে দিল। শাশুড়ির কথা শুনে শান্তি নিজের পরন্ত ঘোমটাটা মাথায় টেনে রান্নাঘরের দিকে ছুট দেয়। তবে যাওয়ার আগে কৌতুক সুরে শামীমকে শুধায়,
নাস্তায় কি খাবেন ভাই? আপনি নিজের হাতে যা রান্না করবেন তাই অমৃত ভেবে খেয়ে নিব ভাবি। শান্তি আর কিছু বলে না। আঁচলে মুখ গুজে সে রুম থেকে বেরিয়ে যায়। শান্তির অবয়ব চোখের সামনে অদৃশ্য হতেই শামীমের মুখে এক কালো অন্ধকার ছেয়ে যায়। বুকের ব্যথাটা তীব্র হয়। মনে শুধু একটাই কথা বাজতে থাকে, এই অনুভূতি নিষিদ্ধ। ভাইয়ের বউয়ের দিকে নজর দিয়েছি আমি, এর চেয়ে তো মরে যাওয়া ভালো ছিল। বাড়ির সব কাজ গুছিয়ে বিকেলের দিকে শান্তি নিজের রুমে এসেছে। গোসল সেরে ভেজা চুলগুলো যে খোপা করে রেখেছিল এখনো শুকায়নি, তাই এবার বাঁধন ছেড়ে দিতে তার একগোছা রেশমি চুল পিঠের ওপর ছড়িয়ে যায়। বিছানার ওপর পা তুলে বসে হাঁটুর ওপর মাথা রেখে ভাবতে থাকে নিজের জীবনের কথাগুলো। আরো একজনের কথাও শান্তির মাথায় এলো, সে হলো কাবির, যে কিনা শান্তির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ কি ভেবে যেন শান্তি বিছানা থেকে নেমে টেবিলের ওপর রাখা তার ফোনটা হাতে নেয়। আজ সারাদিনও একবারের জন্য কাবিরকে কল করা হয়নি। কি জানি মানুষটা কি খেলো, কাজের দোহাই দিয়ে তো বাড়িতে এলো না। শান্তি ফোনে কাবিরের নাম্বার ডায়াল করতে করতে বিছানার ওপর বসে পড়ে, কিন্তু কল দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাবিরের কল আসে তার ফোনে। সে যখন কাবিরের চিন্তা করছিল, ঠিক একই সময়ে দেশের অন্য প্রান্ত থেকে কাবির ও শান্তির কথাই চিন্তা করছে দেখে শান্তির মনটা পুলকিত হয়। খুব ইচ্ছা করে সারা শরীরে সেই পুরুষের ছোঁয়া অনুভব করতে, দুরু দুরু বুকে কলটা রিসিভ করতে। ওপাশ থেকে কাবিরের ভরাট গলা ভেসে আসে, শান্তি, তোমাকে ছাড়া যে ভালো লাগছে না, ইচ্ছে করছে উড়াল দিয়ে তোমার কাছে চলে আসতে। কি করব, পাখির মতো আমার যে দুটো ডানা নেই। কথার শুরুতে হাই হ্যালো কিছু না বলে প্রেমালাপ শুরু করায়। কাবিরকে যে শান্তি মনে মনে পাগল উপাধি দেয় সেটা কাবির ঠিকই বুঝতে পারে। হয়েছে, মনে মনে আমাকে আর গালাগালি করো না, আমি পাগল, এটা তো তুমি জানোই। এখন কথা বলে আমার কানকে ধন্য করো। কি বলবো? যা ইচ্ছে তাই বলো, আমি সারা রাত শুনতে রাজি। খেয়েছেন? হুম। তুমি? হ্যাঁ। আসবেন কবে? কেন, মিস করছো? শান্তি নিশ্চুপ। কাবির বুঝতে পারে যে তার প্রেয়সী তার অনুপস্থিতিতে মুখ বেজার করে বসে আছে। কাল দেখি স্যারকে ম্যানেজ করে আসতে পারি কিনা। কাল আসবেন? শান্তির উচ্ছ্বসিত কণ্ঠে কাবির মুগ্ধ হয়, ছোট করে উত্তর দেয়, হুম। তাদের দুজনের মাঝে আরো কিছু কথা হয়। তারপর কল কেটে দিয়ে শান্তি বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে। এভাবে কতক্ষণ শুয়েছিল শান্তির মনে নেই। পরনের শাড়িটা বেশ ওলটপালট হয়ে বিছানায় পড়ে আছে। হঠাৎ কানে গিটারের শব্দ এলে শান্তির ঘোর ভাঙে। শাড়িটা ঠিক করে শব্দের উৎস খুঁজতে শান্তি ছাদে চলে যায়। দেখতে পায় শামীম একমনে গিটার বাজাচ্ছে। শামীম উল্টো দিকে মুখ করে থাকায় পেছনে শান্তিকে দেখতে পায়নি। বাহ, আমার দেবর দেখি ডাক্তারির সাথে সাথে গিটারও বাজাতে পারে। হঠাৎই নিজের পেছনে শান্তির কণ্ঠ শুনতে পেয়ে শামীম এক প্রকার থতমত খায়। তাড়াতাড়ি পেছন ঘুরে দেখতে পায় শান্তি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বিকেলে শেষ সোনালি আলোটা শান্তির মুখে এসে পড়ছে। অপরূপ লাগছে তাকে। শামীম এক মুহূর্ত তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আপনা আপনি মাথা নিচু করে ফেলে। ভাবি, আপনি কখন এলেন? এই তো মাত্রই। এই বলে শান্তি শামীমের পাশের চেয়ারটা টেনে বসে। শামীম তখন দাঁড়িয়ে। শান্তি আর চোখে সেটা দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। শামীম তখন নিজেকে তিরস্কার করতে ব্যস্ত। বিবেক বলছে শান্তির থেকে দূরত্ব বজায় রাখতে, কিন্তু মন সেটা মানছে না। শান্তির কথায় শামীম আস্তে করে বসে পড়ে। তারপর ধীর কণ্ঠে বলে, ভাবি, আপনি গিটার বাজাবেন? শান্তি অবাক হয়ে যায়। তারপর একগাল হেসে বলে, ও আমার কর্ম নয়, আপনি সেটা ভালো পারেন, বরং আপনি আমাকে বাজিয়ে শোনান। শামীম এবার গিটারের তারে সুর তোলে। গিটার বাজাতে সে ভীষণই দক্ষ, সেই ছোটবেলা থেকে বাজিয়ে চলেছে। শান্তি চোখ বুজে শেষ রোদের তাপ অনুভব করতে করতে সুরেলা এক মুহূর্ত কাটায়। পরদিন দুপুরের দিকে হঠাৎই আগমন ঘটে কাবিরের। ঢাকায় ভীষণ শীত পড়ল, চট্টগ্রামের দিকে তেমন শীত নেই। তার গায়ের মোটা কাপড়ের অতিরিক্ত উমেশে ঘামতে শুরু করেছে। শান্তি তখনও রান্নার কাজ করছে, আর রাইমা এটা ওটা তাকে এগিয়ে দিচ্ছে। হঠাৎই খুব পরিচিত এক কণ্ঠ কানে এলে সে সব ফেলে ছুটে যায় ড্রয়িং রুমে। পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় কাঙ্ক্ষিত ব্যক্তিকে, যার জন্য দিন দুয়েক তার মন ভীষণই পুড়েছে।
মায়ের সাথে কথা বলার ফাঁকে একবার কাবিরের চোখ যায় শান্তির দিকে। চোখাচোখি হতে শান্তি তড়িঘড়ি করে রান্নাঘরে চলে আসে। বুক ধড়ফড় করছে খুব। শিরদাঁড়া বেয়ে এক শিহরণ যেন মুহূর্তের মাঝেই পুরো শরীরে বয়ে যায়। হঠাৎই নিজের উন্মুক্ত উদরে রুক্ষ হাতের ছোঁয়া পেতে শান্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু পরিচিত স্পর্শ চিনতে তার বাকি থাকে না। কাবির এবার শান্তির কাঁধে মুখটা রেখে নিভু নিভু কণ্ঠে বলে, চোরের মতো বরকে দেখার কি আছে? এখনো লজ্জা কাটেনি দেখছি। আজ রাতে অবশিষ্ট লজ্জা কাটাতে হবে। শান্তি কাবিরের পেটে হালকা কনুই মেরে বলে, কি বলছেন এসব? কেউ শুনে নিবে যে। শুনুক, নিজের বউয়ের সাথে প্রেমালাপ করতে কি আমার অন্যের পারমিশন লাগবে? আর মা তো নাতি নাতনি করতে করতে আমার মাথা খাচ্ছে। 1 মাস তো হতেই চললো, বাচ্চা নিলে তো ক্ষতি হয় না। শান্তির মুখ লজ্জায় লাল হয়ে যায়। কাবিরের বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে শান্তি রান্নাঘরের বাইরে পা বাড়ায়। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? হাত মুখ ধুয়ে খেতে আসুন। যেটা চাচ্ছি সেটা দিচ্ছ না। খাবার খেয়ে কি করব? খাবার খাওয়ার পরেই করবেন সেটা, যেটা করতে চান। এই বলে শান্তি আর দাঁড়ায় না। কাবিরও শান্তির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে তার পেছন পেছন চলে যায়। ফরজ গোসল শেষে শান্তি তার কোমর সমান কালো চুলগুলো ঝেড়ে শেষ পানিটুকু টাওয়াল দিয়ে মুছে নিচ্ছে। কাবির তখন বিছানার উপর একপাশ ফিরে শুয়ে রয়েছে। সেই ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছিল, রাতে ঘুমও হয়নি তেমন। এখন একরাশ ঘুম তাকে কাবু করতে চাইছে, তবুও কণ্ঠটাকে স্থির রেখে সে শান্তিকে বলে, শামীমের সাথে কি তোমার কথা হয়? হ্যাঁ হয়তো, কেন? না, আজকাল ওকে একটু উদাসীন লাগছে। আমার সাথে ঠিকমতো কথা বলছে না। তুমি কিছু জানো? আপনাদের ভাইদের ব্যাপার আমি কি করে বলবো? আচ্ছা দেখি, ওর সাথে বিকেলে কথা বলবো। এই বলে কাবির অন্য পাশ ফিরে। ও পাশটায় ঘরের জানালা। জানালা দিয়ে তার চোখ পড়ে যায় বাড়ির পেছনের বাগানটায়। শীতকাল, প্রচুর ফুল ফুটেছে। বাগানের সীমানা শেষ হতে সরিষার মাঠ হলুদ ফুলে ছেয়ে গেছে। কাবিরের খুব ইচ্ছে হয় মাঠের হালপথ ধরে শান্তির সাথে হাঁটতে। যেই ভাবা সেই কাজ। বিকেল হতে না হতে কাবির শান্তিকে নিয়ে চলে আসে বাগানে। শান্তির পরনে লাল হলদে শাড়ি মানিয়েছে তাকে। পরিবেশের সাথে সামঞ্জস্যতাও আছে অনেক। ঘনিষ্ঠ এক সময় কাটাতে গিয়ে তারা খেয়ালও করে না বাড়ির ছাদ থেকে তাদের কেউ দেখে যাচ্ছে। শামীম দূর থেকে দেখছে শান্তি কাবিরের সাথে কতটা মন খোলাভাবে হাসছে, হাত ধরে হেঁটে যাচ্ছে। মনটা একটু খারাপ হয় তার, তবুও নিজেকে মানিয়ে নেয়। শত হোক, শান্তি তার ভাইয়ের বউ। তার প্রতি শামীমের অনুভূতিগুলো অন্যায় সে জানে, তবুও অবুঝ মনকে মানাতে পারে না। শামীম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। পরের জন্ম যদি থাকতো, তবে তোমাকে আমি অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে তুমি শুধুই ভাইয়ার জন্যই বরাদ্দ। কথাটা বলেই শামীম গিটারটা কাঁধে তুলে ছাদ থেকে নেমে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।